ট্রাম্পের সিদ্ধান্তের বলি অভিবাসীদের ধরপাকড়ে কী প্রভাব পড়বে দেশ বিদেশে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। নির্বাচনের আগে ট্রাম্প এমন কিছু কথা জনগণকে দিয়েছিলেন যার ফলে আমেরিকানদের বেশ পছন্দ হয়ে যায়। সে কারণেই ট্রাম্প বাইডেনকে পরাস্ত করে আবার ক্ষমতায় ফিরলেন। এখন কথা দেয়া সেই কথাগুলোর বাস্তবায়নে ট্রাম্প যার পর নাই পাগলপাড়া হয়ে উঠেছেন। তিনি এমনটা দেখাতে চান যে ট্রাম্প তড়িৎ প্রতিশ্রুতি বাস্তবায়নকারী, কথা দিয়ে কথা রাখেন। কিন্তু এমন অস্থির হয়ে কথা রাখার প্রভাবে আমেরিকানরা বেশ ঝামেলাতেই পড়ে যাচ্ছেন। নানা ইস্যু বাস্তবায়নের মধ্যে অভিবাসী ইস্যুতে বেশ ধরপাকড় শুরু হয়েছে আমেরিকায়। বিশ্লেষকরা জানাচ্ছেন, হুড়মুড় করে এমন ধরপাকড়ে ভেবাচাকা অবস্থা দেশের অভিবাসী মানুষগুলোর। এর বেশ বাজে প্রভাবও রয়েছে। তবে সময় নিয়ে সিস্টেম মোতাবেক পর্যায়ক্রমিকভাবে করলে এর ফল ভালো হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই দেশের 7টি অঙ্গরাজ্য থেকে 3 দিনে প্রায় 538 জন অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এছাড়া 373 জনকে আটক করা হয়। তাদের কারো কারো বিরুদ্ধে নিউ ইয়র্ক ও নিউ জার্সির শহরগুলোতে নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে এল সালভাদোরের একজন MS-13 গ্যাং সদস্য। তিনি জ্যামাইকার একজন নাগরিক। অপ্রাপ্ত বয়স্ক একজনকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত তিনি। এছাড়া হন্ডুরাসের একজন নাগরিক রয়েছেন যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত। এরকম অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বোস্টন, ডেনভার, ফিলাডেলফিয়া, আটলান্টা, সিয়াটল, মিয়ামি, ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, ট্রাম্প প্রশাসন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিবাসীদের আটকে রাখা বা বিতাড়িত করতে বাধ্য করতে পারে না। তিনি বলেন, প্রেসিডেন্ট সংবিধানকে একতরফাভাবে পরিবর্তন করতে পারেন না। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসের সঙ্গে কাজ করতে রাজি, তবে আমরা দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করব, যার মধ্যে অভিবাসী সম্প্রদায়ও অন্তর্ভুক্ত। এদিকে নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই আইসিই এজেন্টদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। সোমবার শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে 100টি নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে কয়েকটি সরাসরি অভিবাসন বিরোধী ছিল। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় গ্রহণের পথ বন্ধ করে দেন। পাশাপাশি এমন একটি আদেশে সই করেন যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় বিতর্ক। তা হল, নথিপত্রহীন বাবা মা যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেন তবে ওই সন্তান দেশটির নাগরিক হতে পারবে না। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে ফেডারেল বিচারক জন কুফনার এই আদেশ দেন। আদেশটি স্থগিত করতে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন এই আবেদন করেছিলেন। আদালত ট্রাম্পের নির্বাহী আদেশকে পুরোপুরি অসাংবিধানিক বলে বর্ণনা করেন। বিচারক জন কুফনার বলেন, আমি 4 দশক ধরে আদালতের এ বেঞ্চে আছি। আমি আর কোনো মামলা এত স্পষ্ট দেখিনি। ওয়াশিংটন ছাড়াও অ্যারিজোনা, ইলিনয় ও ওরেগন অঙ্গরাজ্যে এদিন এসব মামলা শুনানি অনুষ্ঠিত হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল প্রসঙ্গে আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট বা ফেডারেল এজেন্সি সংবিধান অনুসারে এ ধরনের শর্ত আরোপ করার অধিকার রাখে না। এ বিষয়ে কুইন্সের একটি শহরের মেয়র অ্যাডামস বলেছেন, শিশুরা স্কুলে যাবে, যাদের স্বাস্থ্যসেবা প্রয়োজন তারা হাসপাতালে যাবে, যারা অপরাধের শিকার তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলবে। আমরা সবার জন্য দাঁড়াবো, চিহ্নিত ও অনথিভুক্ত উভয়ের জন্য। নিউ ইয়র্কে বর্তমানে প্রায় 4 লাখ অনথিভুক্ত অভিবাসী রয়েছে। নিউ জার্সির নিউ ইয়র্ক শহরের মেয়র রাশ বারাকা জানিয়েছেন, বৃহস্পতিবার তার শহরে আইসিই এজেন্টরা একটি অভিযান চালিয়েছে। পরে ইউএস ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা নিউ ইয়র্কের একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনথিভুক্ত বাসিন্দাদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আটক করেছে, কিন্তু কোনো ওয়ারেন্ট দেখায়নি। আমাদের শহর মানুষের উপর এভাবে অবৈধ সন্ত্রাস চালানো সহ্য করবে না। প্রসঙ্গত, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট সহ 22টি রাজ্য এবং ডিসি ও সান ফ্রান্সিসকো ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেছে, যেখানে অনথিভুক্ত অভিবাসী শিশুদের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও, এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল পত্রিকা। প্রতিবেদনটিতে বলা হয়েছে,
উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সই করেছেন একাধিক নির্বাহী আদেশে। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ট্রাম্পের এসব পদক্ষেপের প্রভাব পড়বে বাংলাদেশের ওপরেও। প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব এবং পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা আরও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসন কঠোর হবে বলে জানিয়ে রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া সব তথ্য অনুযায়ী অভিবাসন নিয়ে মোট ৬-৭টি নির্বাহী আদেশ জারি হতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক আদেশে ট্রাম্প সই করেছেন, বাকিগুলো করেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। অভিবাসন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু ছিল। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুজনেই মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা অভিবাসীদের নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। ট্রাম্পকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলতে দেখা গেছে, নথিবিহীন অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানো হবে। ডোনাল্ড ট্রাম্প উস্কানি দিচ্ছেন এমন কথা বললেও কমলা হ্যারিস অবশ্য একথাও জানিয়েছিলেন যে তিনি সীমান্ত নিরাপত্তা বিলের পক্ষে। এই বিলের আওতায় সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য শত শত কোটি ডলার বরাদ্দের বিষয়ে বলা হয়েছে। প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের ভূমিকা কি? যদি অভিবাসী না থাকে তাহলে তার কি প্রভাব পড়তে পারে দেশটিতে? অভিবাসী না থাকলে আমেরিকার জনসংখ্যা অনেক কম হবে। দেখা গেছে 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি। সেই তথ্য বলছে বিদেশে জন্মগ্রহণকারী 4,78,00,000 মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন, যা মোট মার্কিন জনসংখ্যার 14.3%। এই তালিকায় সবার প্রথমে রয়েছে মেক্সিকো থেকে আসা মানুষ। সেখানকার 1,06,00,000 মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। অন্যদিকে সেখানে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা 28 লক্ষ এবং চীন থেকে আসা মানুষের সংখ্যা 25 লক্ষ। প্রসঙ্গত, অভিবাসী কর্মচারীর সংখ্যা রেকর্ড পরিমাণ হলেও যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার ফলে সে দেশে জনসংখ্যা বৃদ্ধি পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে 1930-এর দশকের পর সর্বনিম্ন হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 2010 থেকে 2020 সালের মধ্যে। জন্মের হার 1930-এর দশকে গ্রেট ডিপ্রেশনের ফলে হ্রাস পেয়েছিল। এর অর্থ হল অন্যান্য অনেক দেশের মতোই যুক্তরাষ্ট্রও প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ। অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে 2040 সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে। তখন অভিবাসনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। এই কারণে অনেক অর্থনীতিবিদ ও অভিবাসনপন্থী গোষ্ঠী দাবি জানিয়েছে, অর্থব্যবস্থার কথা মাথায় রেখে অভিবাসন দরকার। বিশেষত গ্রামাঞ্চলে অভিবাসনের অনুমতি দেওয়া হোক। বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হাসান জানিয়েছেন, অভিবাসীদের অনুপস্থিতির বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। তিনি ব্যাখ্যা করেছেন, যদি অভিবাসীদের পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে ধরে নিন মাথাপিছু জিডিপি 5 থেকে 10% কমে যাবে। অর্থাৎ কিছু মানুষ কমে যাওয়ার অর্থাৎ অভিবাসীদের অনুপস্থিতি যে প্রভাব তার প্রতিফলন ঘটবে জিডিপিতে। তার গবেষণা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তারিক হাসান বলেছেন, অভিবাসন উদ্ভাবনী শক্তিতে ইন্ধন যোগায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা বিশেষ সেক্টরে সীমাবদ্ধ নয়। প্রসঙ্গত, অভিবাসীরা তুলনামূলকভাবে কম বয়সী এবং তাদের কাজ করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত 3,10,00,000 মানুষের মধ্যে প্রায় 19% অভিবাসী। সরকারি সংস্থা ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের শ্রমশক্তিতে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিবাসীদের হার আমেরিকায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের চাইতে বেশি। কংগ্রেশনাল বাজেট অফিসের অনুমান অনুযায়ী 2022 থেকে 2034 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আসা 16 বছর বা তার বেশি বয়সী অভিবাসীদের প্রায় 91% বয়স 55 বছরের কম হবে, যা যুক্তরাষ্ট্রে বয়স্কদের মোট জনসংখ্যার 62%। অর্থব্যবস্থা ভূমিকা পালন করে এমন সেক্টর যেমন কৃষি সম্পূর্ণরূপে অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল। শ্রম মন্ত্রণালয়ের জাতীয় কৃষি শ্রমিক জরিপ অনুযায়ী 70% শ্রমিক অভিবাসী, যদিও এদের মধ্যে অনেক শ্রমিকের কাছে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট নথিপত্র নেই। আমেরিকান ইমিগ্র্যান্ট কাউন্সিলের অর্থাৎ AIC এর গবেষণা নির্দেশকের দায়িত্বে রয়েছেন নান বু। তিনি অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন একটা সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তার মতে, অভিবাসীদের সরিয়ে দেওয়ার অর্থ হল কৃষিকাজ করা
ফল এবং শাকসবজি তোলা আর উৎসবের মৌসুমে ক্রমবর্ধমান বাজারের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক পাবেন না ক্ষেতের মালিকরা। অন্যদিকে যারা অভিবাসনের সমালোচনা করেন তাদের একটা যুক্তি হলো বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক শ্রমিক কম মজুরিতে কাজ করতে প্রস্তুত এবং এর ফলে মার্কিন নাগরিকরাও কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন আর ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া 2014 সালে অর্থনীতিতে অভিবাসনের প্রভাব নিয়ে 27টি গবেষণার পর্যালোচনা করেছে। এই পর্যবেক্ষণ বলছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিকদের বেতনের ওপর অভিবাসনের গড় প্রভাব প্রায় শূন্যের সমান। সাম্প্রতিক সময়ে ইস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটির পক্ষ থেকেও এই বিষয়ে একটা গবেষণা করা হয়েছে। সেই গবেষণা বলছে অভিবাসীর সংখ্যা বাড়লে তা মজুরি বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যদিও পরিসংখ্যানের দিক থেকে তা একেবারে ক্ষুদ্র। প্রশ্ন হলো, ট্যাক্স রেভিনিউ বা কর রাজস্বের উপর এর কী প্রভাব পড়বে? এআইসির বিশ্লেষণ অনুযায়ী 2022 সালে অভিবাসী পরিবারগুলো মোট করের 1/6 অর্থাৎ $58,000 কোটি কর জমা দিয়েছে। এআইসির তরফে নানবু জানিয়েছেন, শুধুমাত্র বৈধ অভিবাসীরাই যে কর দিয়ে থাকেন এমনটা নয়। পিউ রিসার্চ সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ অনুযায়ী নথিভুক্ত নন এমন অভিবাসীর সংখ্যা মোট অভিবাসী জনসংখ্যার প্রায় 23%। প্রায় 1,10,00,000 অভিবাসীর মধ্যে 40 লক্ষই মেক্সিকো থেকে আসা। ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির এক গবেষণায় দেখা গেছে 2022 সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর বাবদ প্রায় $10,000 কোটি দিয়েছেন। থিঙ্ক ট্যাঙ্ক ইকোনমিক পলিসি ইনস্টিটিউট এর ইমিগ্রেশন ল অ্যান্ড পলিসি রিসার্চ বিভাগের নির্দেশক হিসাবে দায়িত্ব পালন করেন ড্যানিয়েল কোস্টা। তার মতে, অর্থনৈতিক দিক থেকে অভিবাসনের প্রভাব জাতীয় স্তরে ইতিবাচক হতে পারে, তবে কিছু রাজ্যে এটা নেতিবাচকও হতে পারে, বিশেষত স্বল্প সময়ের নিরিখে বিচার করলে। সাম্প্রতিক এক গবেষণায় তিনি এবং তার টিমের সদস্যরা স্বল্প বেতন পান, কিন্তু যোগ্য অভিবাসীদের স্বল্পমেয়াদে আর্থিক ভারসাম্য নেতিবাচক প্রভাবের দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেছেন। তাদের যুক্তি, আরও বেশি পরিমাণ অর্থ ফেডারেল থেকে রাজ্য পর্যায়ে পুনরায় বিতরণ করা হোক, যাতে জনবহুল অভিবাসন অঞ্চলগুলোর চ্যালেঞ্জ দূর করা যায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অভিবাসন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ অধ্যাপক জিওভান্নি পেরি বলছেন, নির্মাণ কাজ সংগঠিত না হলে সেবা ও আবাসনের ওপরও চাপ বাড়বে। এটা ঠিক যে অভিবাসীদের বাদ দিয়ে দেওয়ার বিষয়টা বেশ সহজ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।